ইস্ট বেঙ্গল কিন্তু এবার সঠিক পরিকল্পনা করছে। দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু আনতে চাইছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে বিদেশি প্লেয়ারদের নাম জুড়েছে। সেই প্লেয়ারদের আপডেট শেয়ার করব। আইএসএল নিয়ে বেশ কিছু বিগ ব্রেকিং নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএলে তোমরা সকলেই জানো 14টা দল থেকে হয়তো 13টা দল হয়ে যেতে পারে, কারণ জামশেদপুর তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা এই মরশুম থেকে আর আইএসএল খেলছে না। তো জামশেদপুর খেলবে কি খেলবে না, শেষ পর্যন্ত গিয়ে তারা কি করবে সেটা নিয়ে তো এখন থেকে কিছু ভাবনা চিন্তা করা যাচ্ছে না, কারণ তারা তাদের যদি না কিছু পরিবর্তন করে তো সেক্ষেত্রে ফেডারেশনের কিছু করার নেই। যদি তারা দল খেলাতে না চায় তো ফেডারেশনের কিন্তু সেই জায়গাতে কিছু করার নেই। এবার যেটা ব্যাপার, এই যে ফাঁকা জায়গা যেখানে জামশেদপুর বেরিয়ে যাচ্ছে, সেই ফাঁকা জায়গা পূরণের জন্য কিন্তু আবারও এগিয়ে আসছে চার্চিল ব্রাদার্স। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, চার্চিলকে একটা সময় তো ফেডারেশন তারা আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয়, পরবর্তী সময় আইনি লড়াইয়েতে গিয়ে ইন্টারকাসি জেতে এবং তারা আইএসএল চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে আইএসএলে এসেছে লাস্ট সিজন। এবং সেখানে চার্চিল ব্রাদার্স শেষ পর্যন্ত যে ট্রফিও তাদের দিয়ে দেওয়া হয়েছিল, ট্রফি ফেরতও দেয়নি, নতুন ট্রফি বানিয়ে আবার সেখানে দিতে হয়েছিল ইন্টারকাসিকে। এবং চার্চিল ব্রাদার্স আগের বছর কিন্তু যে আই লিগ বা ইন্ডিয়ান ফুটবল লিগ, সেই লিগও কিন্তু খেলেনি, তারা গোঁ ধরে বসেছিল, অনেক প্লেয়ার দল থেকে বেরিয়ে গিয়েছিল। তো চার্চিলের একটাই লক্ষ্য যে আমরা আইএসএল খেলবো, সে যেভাবেই হোক। এবার যেহেতু জামশেদপুর তারা নাম সরিয়ে নিচ্ছে, সেই ফাঁকা জায়গায় কিন্তু চার্চিল ব্রাদার্স আসতে পারে। শুধু চার্চিল আসতে পারে নয়, তারা অলরেডি প্ল্যানিং শুরু করে দিয়েছে। তারা বেশ কিছু বাঙালি প্লেয়ারকে সাইন করিয়েও নিয়েছে। হ্যাঁ, প্রফেশনাল কন্ট্রাক্ট তাদের দেওয়া হবে পরবর্তীতে, কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে তাদের একটা ড্রাফট সাইনিং কমপ্লিট করেও ফেলেছে। কিছু প্লেয়ারের নাম আমাদের কাছে রয়েছে, যতক্ষণ না সেই ব্যাপারটা অফিসিয়াল হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার, আজকে কিন্তু ফেডারেশনের একটা কার্যকরী কমিটির একটা মিটিং রয়েছে। সেই মিটিংয়ে যদি গ্রিন সিগন্যাল এসে যায়, খুব সম্ভবত এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি গ্রিন সিগন্যাল এসে যায় তো সেক্ষেত্রে কিন্তু চার্চিল ব্রাদার্সকে আমরা এই সিজনেই আইএসএলে দেখতে পেতে চলেছি। মোহামেডানের ব্যাপারটাও রয়েছে, মোহামেডানও বলছে যে আমরাও খেলবো, কিন্তু তারা রেলিগেট হয়ে গেছে, তাদের স্টেবল কোনো ইনভেস্টার স্পন্সর কিছু নেই এবং তারা এই টাকাটা এখন দিতে পারবে বলেও তো মনে হয় না। তো সেক্ষেত্রে তাদের একটু চাপের ব্যাপার, কিন্তু চার্চিল তারা জানিয়েছে সব কিছু তারা মেনে নিচ্ছে। তারা যে পরিমাণ টাকা অন্যান্য আইএসএল এর দলগুলো দিচ্ছে, তারা সেইটা দিয়ে কিন্তু পার্টিসিপেশন ফি দিয়ে তারা খেলবে, তারা কিন্তু এরকমই জানিয়েছে। তো দেখা যাক, সেই দিকে আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত এই শূন্যস্থানকে পূরণ করতে পারে কি চার্চিল। যদি চার্চিল ব্রাদার্স আছে খুব একটা খারাপ হবে না, কিন্তু জামশেদপুরের বেরিয়ে যাওয়াটা সত্যি খুবই খারাপ ব্যাপার। তো আজকে এই মিটিংয়ের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে ইন্ডিয়া বিশ্বকাপ খেলবে। হ্যাঁ, তোমরা জানো, মোটামুটি সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছিল ব্যাপারটা, যে ইন্ডিয়ার সামনে রয়েছে কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ। হ্যাঁ, সেটা আমাদের সিনিয়র ফুটবল দলের ক্ষেত্রে হয়তো আমরাও দেখতে পাবো না, সামনের 40-50 বছরেও সেটা সম্ভব হবে না, কিন্তু সুযোগ যেটা এসেছে, এই প্রথমবারের জন্য অনূর্ধ্ব-15 বিশ্বকাপের আয়োজন হতে চলেছে। এখানে কিন্তু কাউকে সেই কোয়ালিফাই করে গিয়ে খেলতে হচ্ছে না, এখানে সমস্ত দেশকেই ইনফর্ম করা হয়েছে, তারা যদি খেলতে চায় ডেফিনেটলি তারা খেলার সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই জন্যই এই সুযোগটা পাচ্ছি, আন্ডার-15 ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ। এবার দেখো, সুযোগ তো এর আগেও আমরা অনেক কিছু পেয়েছি, সুযোগগুলো কাজে লাগাইনি, কিন্তু আজকে এই যে কমিটির যে মিটিং রয়েছে, সেখানে এই নিয়ে একদম ফাইনাল হয়তো কিছু রায় আসতে পারে। কারণ কিছুদিন আগে রঞ্জিত বাজার হাত জোর করে ফেডারেশনকে বলেছিল যে আমাকে এই দায়িত্বটা দিন, আমার কাছে যে টিম রয়েছে, আমার একাডেমিতে যে প্লেয়ার রয়েছে, এবং আমি পুরো ভারতবর্ষ জুড়ে ক্যাম্পেইন চালাবো, সেখান থেকে আমি ট্যালেন্ট তুলে আনবো এবং আমি আমার দিক থেকে 100% দিয়ে আমাদের দেশকে বিশ্বকাপের মঞ্চে ভালো ফলাফল করানো, এমনকি বিশ্বকাপ চ্যাম্পিয়নও আমি করিয়ে দেখাতে পারি, শুধু আমাকে সেই দায়িত্বটা তুলে দেওয়া হোক আমার হাতে। অনেক হয়েছে ফুটবল নিয়ে রাজনীতি, অনেক রকম
আমার সঙ্গে সমস্যা থাকতে পারে ফেডারেশনের, সব কিছু ভুলে গিয়ে দেশের স্বার্থের কথা ভেবে আমাকে সেই দায়িত্বটা দেওয়া হোক, সেটা কিন্তু বারবারই কিন্তু রঞ্জিত বাজাজ হাত জোর করে জানিয়েছে। তার কাছে মিনার্ভা একাডেমির প্লেয়াররা জুনিয়র লেভেলে গথিয়া কাপ জিতেছে, তাছাড়া কিন্তু অনেক টুর্নামেন্টে জিতেছে, বড় বড় জায়গার দলকে গিয়ে জাস্ট উড়িয়ে দিয়েছে, বড় বড় একাডেমির প্লেয়ারদের জাস্ট দাঁড় করিয়ে নাচিয়েছে। তো সেক্ষেত্রে সে এই সুযোগটা চাইছে, তার কাছে সেই ট্যালেন্ট রয়েছে, সে কিন্তু কখনোই তার যে একাডেমির প্লেয়ারদের শুধু শুধু ছেড়ে দেবে না, তার একাডেমি থেকে বেশ কিছু প্লেয়ার থেকে পুরো ভারতবর্ষ থেকে প্লেয়ার নিয়ে কোচিং করাতে চাইছে। এবার সেই নিয়ে কিন্তু তার দিকে গ্রিন সিগন্যাল যায় নাকি আরও একজন কিন্তু সেখানে রয়েছে, যে কোচ হওয়ার দৌড়ে আরও একজন কিন্তু রয়েছে, সেটা হচ্ছে বিবিয়ানোকেই তোমরা সবাই চেনো, তো সেও কিন্তু রয়েছে। এবার যেটা ব্যাপার যে কোচিং যে লাইসেন্স, কিন্তু সেই যে কোচিং লাইসেন্সের প্রয়োজন প্রো লাইসেন্স কোচিংয়ের, তো সেটার কিন্তু নেই তার কাছে, এবং ন্যূনতম লাইসেন্স, সেই জন্য কিন্তু রঞ্জিত বাজাজ জানিয়েছে তার টেকনিক্যাল কমিটিতে তার কাছে 3 জন কিন্তু সমস্ত তাদের কোচিং লাইসেন্স রয়েছে, তো তারা কোচিং ডিপার্টমেন্টটা সামলাবে। সে কিন্তু পুরো টিমের যে ম্যানেজার, সেই ম্যানেজার হিসাবে সে কাজ করবে, স্কাউটিং কাজ করবে এবং দলকে ভালো করানোর চেষ্টা করবে। তো এই নিয়ে টেকনিক্যাল কমিটির কিন্তু আজকে মিটিং রয়েছে, সেখানে যদি গ্রিন সিগন্যাল আসে তো সেক্ষেত্রে কিন্তু রঞ্জিত বাজাজকে আমরা আন্ডার 15 দলে নিযুক্ত হতে দেখব, টেকনিক্যাল পদে বা কোচ হিসাবে দেখব, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এই আন্ডার 15 যে ওয়ার্ল্ড কাপ সেটা খেলারও সুযোগ পাবো। তো আজকের দিনটা কিন্তু খুবই ভাইটাল একটা দিন হতে চলেছে, ক্লাব ফুটবল থেকে শুরু করে আমাদের জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক দল থেকে শুরু করে খুবই আজকে গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে। তো এরপর আমরা যদি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, তো প্রথমেই কিন্তু আমরা কথা বলবো টম অলরেডের কথা। তো টম অলরেডকে তোমরা সকলেই দেখেছো, 35 বছর বয়সী এই বিদেশি ডিফেন্ডার কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে লাস্ট 2 সিজনে 38 ম্যাচ খেলেছে, সেখানে 3টে গোলও রয়েছে। অতীতে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে এ লিগে, এবার কিন্তু সে আবারও সেই এ লিগে ফিরল 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত। তো সে কিন্তু খেলেছিল ব্রিসবন রোডের হয়ে, তো সেই ব্রিসবনে কিন্তু আবারও ফিরে গেল টম অলরেড, সেখানে তার 100-র ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ক্লাব ক্যারিয়ারের শেষের সময়টুকু সে কিন্তু চাইছে তার সেই পুরাতন ক্লাবে ফিরে যেতে, এবং সেখানে অফিসিয়াল তার সিগনেচার কমপ্লিট, এবং এই সিজনের পর হয়তো টম অলরেড তার কোচিং কেরিয়ারে মনোনিবেশ করবে, এবং তার প্লেয়ার হিসাবে কিন্তু এটাই তার শেষ সিজন হতে চলেছে। তো আমাদের তরফ থেকে শুভকামনা রইল টমের জন্য, তার এই শেষ সময়টুকু তার পছন্দের ক্লাবে খুব ভালোভাবে সে কাটাক। তো এরপর বাদবাকি কথা যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু এবার একটা সঠিক পরিকল্পনা করছে যে বিদেশি সংখ্যা বাড়াতে, সেটা খুব বড় সড়ো বিদেশি না এনেও যদি ঠিকঠাক টাকায় যদি ঠিকঠাক বিদেশি পাওয়া যায় সেরকম বিদেশিকে আনতে চাইছে। এর আগে বেশ কিছু বড় জায়গা থেকে তোমরা শুনেছো যে জেসন কামিংস অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ড, তার দিকে ম্যানেজমেন্ট নজরে রেখেছিল, কিন্তু তার যে স্যালারি ডিমান্ড সেটা এখনও পর্যন্ত ম্যাচ হয়নি ভাই। আরও যে 2জন প্রোফাইল ছিল তাদের সঙ্গেও কথাবার্তা সমানভাবে চলছে। বেশিরভাগেরই দাবি এই যে ইন্ডিয়ান ফুটবলের অনিশ্চয়তা, তারপর স্যালারি স্ট্রাকচার, সেগুলো নিয়ে এখনও পর্যন্ত ম্যানেজমেন্ট একটা জায়গাতে এসে পৌঁছাতে পারেনি যে যেখান থেকে গিয়ে সাইনিং হয়ে যাবে। কিন্তু গত রাতে আমরা দেখেছি যে মার্কাসের তরফ থেকে একটা তার বিবৃতি যে ইস্ট বেঙ্গল কিন্তু স্প্যানিশ একজন ফরওয়ার্ডকে সাইন করানোর জন্য কথাবার্তা অনেকটা এগিয়ে ফেলেছে। তার কিন্তু খুব হাই প্রোফাইল প্লেয়ার না হলেও কিন্তু অনেকেই খুশি হবে, অনেকে হয়তো খুশিও হবে না, এবং তার এক সতীর্থ নাকি সে আগে ইন্ডিয়াতে খেলেছে, সে তার নিয়ে খুবই ভালো প্রশংসা করেছে। হ্যাঁ, এখনও পর্যন্ত পেপার ওয়ার্ক সবটুকু কমপ্লিট হয়নি, কথাবার্তা চলছে, অনেকটাই কথাবার্তা এগিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে সেই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের হতে চলেছে। আরও একজন বিদেশি অ্যাটাকার যে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশন ছাড়াও কিন্তু অ্যাটাকে সাহায্য করতে পারবে, ভার্সেটাইল প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল আনতে চলেছে। সেই প্লেয়ার খুব সম্ভবত স্প্যানিশ একজন প্লেয়ার হতে চলেছে। তো এছাড়া আরও একটা কিন্তু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আরও কিছু বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো আমরা স্পেনের অন্যতম বড় রিপোর্টার অ্যাঞ্জেল গার্সিয়াকে সবাই চিনি, তো সে কিন্তু যেটা রিপোর্ট করেছে ইস্টবেঙ্গল সহ কিন্তু আইএসএলের আরও একটি দল তারা কিন্তু একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। সেটা হচ্ছে 33 বছর বয়সী, তার স্পেনে জন্মগ্রহণ হলেও কিন্তু সে
গুনিয়া জাতীয় দলের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে কার্লোস আপোকো। তো এই কার্লোসের যদি আমরা কথা বলি তো সে কিন্তু ক্লাব কেরিয়ারে অনেক ভালো জায়গাতে খেলে আসছে। টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু তার মোটামুটি 150-র ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা। হ্যাঁ, মেন পজিশান কিন্তু তার রাইট ব্যাক বা রাইট সেন্টার ব্যাক, ডিফেন্ডার প্লেয়ার। এছাড়া মিডফিল্ডেও খেলতে পারে। এছাড়া তার গুনিয়া জাতীয় দলের হয়ে কিন্তু তার 47টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে তার 2টো গোল রয়েছে। যদি আমরা ক্লাব কেরিয়ারের কথা বলি তো লাস্ট সে কিন্তু খেলছিল মেজর লিগে, সেখানে কিন্তু তার 29টা ম্যাচে রয়েছে 2টো গোল। তার আগে কিন্তু সে লা লিগাতে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 25 ম্যাচ খেলেছে 2021-22 সিজনে, এবং 2020-21 সিজনে তার 13 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া সেকুন্ডা ডিভিশনে 2019-20 সাল বা 16-17 সালে খেলার অভিজ্ঞতা রয়েছে। 2018-19 সালেও কিন্তু সে লা লিগাতে ছিল। তো লা লিগা একজন প্লেয়ার খেলা এবং সেকুন্ডা ডিভিশন বি, সেকুন্ডা ডিভিশনে তার খেলার অভিজ্ঞতা, এবং লাস্ট খেলছিল মেজর লিগ সকারে, সেখানেও খেলেছে। ক্লাব কেরিয়ারে 227 ম্যাচে কিন্তু তার খেলার অভিজ্ঞতা। ডিফেন্ডার প্লেয়ার হলেও কিন্তু সে 3টে গোল করেছে, এবং গুনিয়া জাতীয় দলের হয়েও কিন্তু তার 47 ম্যাচে 2টো গোল করার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে আইএসএলের তরফ থেকে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া তারা কথাবার্তা চালাচ্ছে। এছাড়া মালয়েশিয়ার একটা দল, সেই দলও কিন্তু কথাবার্তা চালাচ্ছে, এবং আরও একটি দল তোমরা জানোই জোহার টারুন, তো সেই দলও কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই কার্লোসকে নেবার ব্যাপারে। তো ইস্টবেঙ্গল যদি সপ্তম বিদেশি প্লেয়ার হিসাবে এই কার্লোসকে নিয়ে আসে, আমি তো অত্যন্ত খুশি হব। প্লেয়ারটার যা কোয়ালিটি নিয়ে আসবে সেটা ইস্টবেঙ্গলের জন্য অনেক অনেক ভালো হবে, এবং খুব বেশি তাকে আনতে গেলে খরচও নেই। তো কম টাকায় এরকম একজন সেরা প্লেয়ারকে ইস্টবেঙ্গল যদি নিয়ে আসে সপ্তম বিদেশি হিসাবে, অত্যন্ত আমরা খুশি হব, সেটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।